রাগে প্রমুখের মুখ লাল হয়ে গেছে, চোখ গরম করে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, ওকে ফাইন, তোদের দুটা চাকরি আজ থেকে বন্ধ। আমার খেয়ে আমার পরে শেষে কিনা আমার নামে কুটনামি করিস? কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন আগে বেতন ক্যান্সেল করেছেন, এখন যদি চাকরি আউট করেন তাহলে বাঁচবো কিভাবে? প্রমুখ তেরে গিয়ে বলল, শালা, আমি তোর কোন জন্য শালা? আমার কোনো বাপের মেয়ে নেই যে তুই বিয়ে করেছিস। কবির ভয়ে কাচুমাচু হয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনাকে বলিনি স্যার, মারিয়ার ছোট্ট ভাইকে বলেছি। বজ্জারটা খুব দুষ্ট, তাই কথায় কথায় বলে ফেলেছি। একদম তর্ক করবি না কবি, নয়তো তোর বোনকে বিয়ে করব। এরপর উঠতে বসতে শালা শালা করে ডাকবো। কিন্তু আমার কোনো বোন নেই স্যার। বেয়াদবটা আবার মুখে মুখে তর্ক করছে। রাগে প্রমুখ তাকে ছেড়ে চেয়ারে বসলো। তার ক্রোধ এখনো কমেনি। সাহস কত! অফিসে বসে যা ইচ্ছে বলে। কলার ছেড়ে দেওয়ায় কবির একটু স্বস্তি পেল। সে জানে বকুক মারুক তবুও চাকরি বাতিল করবে না। মানুষটা অদ্ভুত স্বভাবের। কবির নিচু কণ্ঠে জোরপূর্বক হেসে বলল, কন্ট্রোল স্যার, কন্ট্রোল। রেগে গেলেন তো হেরে গেলেন। রক্তচক্ষু করে তাকালো প্রমুখ। তৎক্ষণাৎ কবির জিহবা কামড়ে বলল, আবার ভুল। সরি স্যার, সরি। আসলে রেগে যাবেন না, তবে আমাকে আজ যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব। কবিরের কথা শুনে প্রমুখের টনক নড়ল। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, বুঝি শুনে বলিস। 100% স্যার। আমি আপনার বিশ্বাসযোগ্য প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। কখনো কিছুর অমান্য করেছি? প্রমুখ সোজা হয়ে বসে ওষ্ঠ বাঁকিয়ে হাসল। তা লক্ষ্য করে কবিরের মনে ভয় ঢুকে। সর্বনাশ! রাগ কমানোর জন্য ঝুঁকে বসে ভুল কিছু বলে ফেলেনি তো? এবার বুঝি সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল। খাটাস স্যার, না জানি কি বলে বসে ভেবেই তার গলা শুকিয়ে আসে। হাত পা কাঁপাকাঁপির মাঝে প্রমুখ উচ্চস্বরে বলল, আহাত, রায়হান, দ্রুত আমার রুমে আয়। 5 সেকেন্ডের ব্যবধানেই তারা হাজির। তাদের দেখে কবির প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। লোকটার আচরণ সুবিধার না, তার উপর দিয়ে এখন ঝড় যাবে এটা শিওর সে। প্রমুখ পায়ের উপর পা তুলে কবিরের দিকে চোখ রেখে বলল, কবিরের ফেভারিট গোপ কেটে ফেলা হোক। রায়হান আর আহাদ চোখ বড় বড় করে তাকায়। ওদিকে কবির আজ শেষ। প্রতিটা মানুষের পছন্দের জিনিস থাকে, ঠিক তেমনি কবিরও তার গোফের প্রতি অনেক সেন্সিটিভ। বউকেও হাত দিতে দেয় না। সেই গোফের কথা স্যার কি বলল? কেটে ফেলা হোক মানে কি? গোফ ছাড়া তাকে কেমন হিরো আলম লাগবে। না, এটা সম্ভব নয়। এর থেকে মরে যাওয়া ভালো। তবুও গোফে কাউকে হাত দিতে দিবে না। মারিয়াকে সাবধান করেছে বারবার। শেষে কিনা এই খাটাস লোক সুযোগের সদ্ব্যবহার করছে। লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ভাবতেই কষ্টে তার কান্না আসলো। আহাজারি করে বলতে ইচ্ছা করলো, না স্যার, এত বড় সর্বনাশ করবেন না। আমার যে ইজ্জত নিয়ে টানাটানি হবে স্যার। গোপবিহীন অর্ধ উলঙ্গ হয়ে কিভাবে বাইরে দিয়ে ঘুরবো? বউয়ের সামনে কোন মুখে দাঁড়াবো? বউ যে ঠাট্টা করবে। বেচারার মনের কথা মনেই রইল। কারণ একটু আগে সেই বড় মুখ করে বলেছে, যা ইচ্ছে শাস্তি দিন, মাথা পেতে নিব। এবার তার মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। দেয়ালে মাথা ঠুকাতেই ইচ্ছে করলো কবিরের। প্রমুখ আয়েশি ভঙ্গিতে বলল, কবির ঠিক বলিনি? বেচারা অফিসে আসার পর থেকে মাথা খারাপ করে দিচ্ছে। বারবার বলছে, স্যার এতদিন যত্ন করা গোপটা ক্লিন করার উপায়টা কি বলুন। বউ ঠিকমতো চুমুও খেতে পারে না। এতে সংসারে কলহল অশান্তি লেগেই আছে। তাই চরম সিদ্ধান্ত নিয়েছি, এই কুফা গোপটাকে বিদে করব। তবুও বউকে খেপানো যাবে না। মেয়ে মানুষ বড্ড ভয়ঙ্কর, চাইলে খুনও করতে পারে। শেষে দেখা যাবে এই গোপের জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে। প্রমুখের প্রতিটা বানানো কথায় কবির হতভম্ব হয়ে যায়। সে কখন এসব বলল? নাটকবাজি লোক, ভণ্ড লোক, তাকে নাকানি চুবানি খাওয়ানোর ধান্দা খুঁজে। আর সেও ঠিক এই রাস্তাতে প্রতিবার পা দেয়। কার মুখে দেখে আজ সে ঘুম থেকে উঠেছিল? বজ্জাত লোক। শুক্রবারেও ছুটি দেওয়ার নাম নেই। বলে কিনা বেশি কাজ বেশি বেতন। রায়হানের কথায় কবিরের ধ্যান ভাঙে। স্যারের কথা সত্যি? আপনি কি আসলেই এই সিদ্ধান্ত নিয়েছেন? কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা ঝোঁকালো। খুব কষ্টে দুঃখে তার মরে যেতে ইচ্ছা করছে। প্রমুখ তৎক্ষণাৎ হুঙ্কার ছেড়ে বলল, আমার কথা সত্যি মানে? কি বোঝাতে চাস? আমি মিথ্যা বলছি? না স্যার, তা কখন বললাম? কিন্তু কবির সাহেবের গোপের প্রতি কতটা কেয়ারিং এটা অফিসের সবাই জানে। চা খাওয়ার সময়ও খুব সিরিয়াস হয়ে খায়, যেন গোপে লেগে গোপ কষ্ট না পায়। আর উনি কিনা আজ ডাইরেক্ট কেটে ফেলার কথা বলল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্যার। প্রমুখ চোয়াল শক্ত করে বলল, 1 মিনিটের মধ্যে নিয়ে যা কবিরকে। আমি যেহেতু বলছি, তার মানে ওর গোফের আজকে দাফন হবে।
প্রমুখ কথার পিঠে কেউ কথা বলার সাহস পেল না। নিজের কথায় ফেসে যাওয়া কবিরকে তারা নিয়ে গেল। 10 মিনিটের ভেতর সে গোফ অচিরেই নাই করে দিল। এত বছরের গোফটা হারিয়ে সে প্রায় ডিপ্রেশনে চলে যায়। প্রমুখ কবিরের সামনে দাঁড়িয়ে অধর বাগিয়ে হাসল। দুহাত উঠিয়ে অহেতুক ভাবে আড়মোড়া ভাঙার অভিনয় করে বলল, কিতিনা কিউট ইয়ার, একদম সালমান খানের মতো লাগছে, তাই না জনগণ? সবাই এতক্ষণ কবিরের দশা দেখে হা হা হাই করছিল। সকলের ভেতরে বিস্ময়, হঠাৎ কি হলো, এসব কেনই বা হলো? কবির লজ্জায় মুখ লুকানোর জন্য এলোমেলো দৃষ্টি ফেলছে। প্রমুখ অসহায় কণ্ঠে বলল, যাও কবির, তোমার হানিমুন যাওয়ার টিকিটটা কনফার্ম। বউকে নিয়ে 4 দিন সাজেক থেকে ঘুরে আসো, অবশ্যই ছবি তুলে আনবে। আমরা সবাই নতুন রূপে কবিরকে দেখব। সবসময় পুরনো দেখতে দেখতে চোখ বিরক্ত হয়ে গেছে, তাই চোখের শান্তির জন্য নতুন রূপ দিলাম। প্রমুখ একটু থেমে আবারও বলল, বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ, সন্ধ্যায় বাজ আসবে। এত বড় কষ্টের মাঝেও প্রমুখের শেষ কথাগুলো শুনে কবির ছটফট করে তাকায় তার দিকে। চোখে অবিশ্বাস্য চাহনি তার। স্যার হানিমুনে যাওয়ার পারমিশন দিয়েছে? কিভাবে সম্ভব? সে তো একটু আবদার করেনি। প্রমুখ ভ্রু নাচিয়ে হাসছে। কবির খুশিতে থম মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে কি সত্যি? যদি গোপ বিসর্জন দেওয়ার ফলে হানিমুনের টিকিট পায়, তাহলে সে প্রতি মাসে গোপ বিসর্জন দিবে। সে খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দিল, আপনি সত্যি বলছেন স্যার? মিথ্যে মনে হয়? না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না। একটু চিমটি কাটবেন? প্রমুখ এগিয়ে সত্যি সত্যি কবিরের হাতে জোর করে চিমটি কাটলো। ব্যথায় কবির বেচারা শব্দ করলো। প্রমুখ থমথমে গলায় বলল, এবার নাটক না করে বাসায় যা, ব্যাগ গুছিয়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা দে। প্রমুখের কথা শেষ হতে না হতেই কবির দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলল। সে ঝড়ের বেগে জাপটে জড়িয়ে ধরল প্রমুখকে। সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। তার এই কাজে অফিসের বাকি সবাই স্তব্ধ। যার সাথে কথা বলতে কাচুমাচু করে সকলে। যেখানে ওই ভয়াবহ লোকটাকে স্পর্শ করার কথা কেউ ভাবতেও পারে না, সেখানে কবির ডাইরেক্ট জড়িয়ে ধরল। ভাবতেই গলা শুকিয়ে আসলো সকলের। প্রমুখ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কবির লিফটের কাছে যেতে যেতে অপরাধী কণ্ঠে বলল, সরি স্যার, আবারও ভুল করে ফেলেছি, মাফ করবেন। নয়তো হানিমুন থেকে ফিরে আসার পর শাস্তি দিবেন। সব শাস্তি মাথা পেতে নিব, তাইলে দাড়িও আউট করে দিতে পারেন। একটু মাইন্ড করব না। টাটা, দোয়া করবেন। প্রমুখ তার যাওয়ার পানে চোখ গরম করে তাকিয়ে রইল। বিড়বিড় করলো, শালা এত বড় সাহস, আমার বউয়ের জিনিসে হাত দিস, জড়িয়ে ধরিস, শালা গিয়ে কোথাকার। শুধু শুধু কি মারিয়া তোকে কাছে ঘেঁচতে দেয় না? সিরাত অ্যাসাইনমেন্ট করছিল বসে বসে। বাইরে থেকে প্রমুখ ফিরেছে মাত্র। লেখা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 দিন পর থেকেই, অথচ এক অক্ষরও পড়া হয়নি ঠিক মতো। কেন হয়নি? আমি কি তোমাকে ডিস্টার্ব করি, নাকি পড়াশোনা করতে নিষেধ করেছি? সিরাত পরীক্ষার চিন্তায় হা হুতাশ করছে। এক্সামের নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে, ওদিকে তার সিলেবাস শেষ হয়নি। সিরাত দুহাতে চুল টেনে হতাশ গলায় বলল, ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল, পড়ালেখা মনে থাকবে কিভাবে? প্রমুখ হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখলো। গায়ের কোট আর টাই ঢিলে করে গম্ভীর কণ্ঠে বলল, কি ঘটেছে? দামড়ি মেয়ে হয়েছো তো, এই বয়সে বিয়ে হবে না? দেখুন, কথায় কথায় দামড়ি মেয়ে বলবেন না। সিরাত মুখ ফুলিয়ে বলল। প্রমুখ ভ্রু নাচিয়ে নরম স্বরে বলল, তবে কি বলবো, এক বাচ্চার মা, কিন্তু তাহলে তো প্রেগনেন্ট হতে হবে। সিরাত চোখ বড় বড় করে হতভম্ব হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে উঠে চলে যায় কিচেনে। লোকটার মুখে সারাক্ষণ বাজে কথা। প্রমুখ একা একাই হেসে ফ্রেশ হতে যায়। বারান্দায় যাওয়ার সময় মনে পড়ল আকাশটা মেঘলা, একটু পরেই বৃষ্টি হবে শীঘ্রই। এই ওয়েদারে এক কাপ কফি ছাড়া উপভোগ করাই যায় না। কথা মতো কিচেনের দিকে পা বাড়ায়। কাছে যেতে দেখলো সিরাত 2 কাপ ধোয়া ওঠা কফি হাতে এদিকেই আসছে। প্রমুখ আশ্চর্য নয়নে বলল, ও মা, তুমি কফিও বানাতে পারো? সিরাত বাহু ঝাঁকিয়ে বলল, তো পারবো না? সব পারি। ভুল, সব পারলেও সামান্য চুমু খেতে পারো না। মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় সিরাতের। কান ঝাঁঝা করে উঠে সে দ্রুত রুমের দিকে যেতে যেতে চোখ গরম করে বলল, সব সময় বাজে কথা। প্রমুখ তার পিছু পিছু যায়। সিরাতের কানে ফিসফিস করে বলল, সত্যি বলতে দোষ কি? তবে তুমি প্রমাণ করে দাও আসলেই সব পারো। সিরাত কফির মগটা জোরপূর্বক তার হাতে ধরিয়ে বারান্দায় চলে গেল। মুখ গোমরা করে বলল, দরকার নেই। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এই সুযোগে কথার জালে ফাঁসিয়ে একটা হটচুমু আদায় করে ছাড়বে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা বাতাস শুরু হয়, এখনও তাই। বাতাসের তীব্রতায় সিরাতের গা শিরশির করে উঠল। মনে হলো ভীষণ এলোমেলো। বৃষ্টির সাথে অনুভূতির কি কোনো কানেকশন আছে? তবে কেন আনচান অস্থির হয় মন? তার মধ্যে যদি বিবাহিত কাপল হয় তাহলে তো কথাই নেই।
জলজন্ত স্বামী তার পাশে, স্বামীর উত্তাপে বৃষ্টির রাতে একটু পড়লে দোষ কি? কিন্তু মেয়ে বলে লজ্জা জেকে ধরে। সিরাতের মনে চলছে একটু প্রমুখকে জড়িয়ে ধরা। সে চোখ বন্ধ করলো। বৃষ্টির দাপটের সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকা নিষিদ্ধ সব অনুভূতিকে মাটি চাপা দিয়ে সে হালকা কফিতে চুমুক দিল। বৃষ্টি তখনও তুমুল ভাবে। হাত বাড়িয়ে দিতেই কয়েক ফোঁটা বৃষ্টি ঝিরঝির করে পড়ল। সিরাত শিউরে ওঠে। ওদিকে প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে বইয়ের দিকে, কফিতে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। এই রোমান্টিক আবহাওয়ায় কিছু একটা না করলে অনর্থক হয়ে যাবে, কিন্তু বউ যে পালাই পালাই করে, জোর জবরদস্তি করার কোনো ইচ্ছে নেই। ওদিকে এত মাস একসাথে থেকে অনেক কষ্টে প্রমুখ নিজেকে সামলেছে, কিন্তু দিন দিন বইয়ের হটনেসে সে কন্ট্রোল হারায়। এই যে যেমন এখন ইচ্ছে হচ্ছে, মন চাইছে জোর করে কোলে নিয়ে বিছানায় ফেলে ভালোবাসার অনলে পুড়িয়ে দিতে, অস্থির করে তুলতে, আদরের ছোঁয়ায় ভরিয়ে দিতে। বেহা মন সময় যত যাচ্ছে তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার ভাবনার মাঝে সিরাত তার সামনে দাঁড়ালো। তখনও প্রমুখ তার কল্পনাতে বিভোর। সিরাতের চোখে মুখে আজ অন্যরকম চঞ্চলতা। সে হাসি মুখে বলল, আজ একটু ছাদে যাই। প্রমুখের হুঁশ ফিরল ততক্ষণে। সিরাতের আগের বলা কথা তার কানে পৌঁছায়নি। সে মুখ থেকে কফি সরিয়ে একটু নড়ে চড়ে বলল, কি কিছু বললে? সিরাত বড় বড় করে শ্বাস নিয়ে বলল, ছাদে যাব। প্রমুখ কপাল কুঁচকে ভাবল, এত বৃষ্টিতে কেন ছাদে যেতে চাইছে? ভিজবে না, এই সন্ধ্যায় কখনোই ভেজা যাবে না। সে তৎক্ষণাৎ বলে উঠল। নন এবার। সিরাত অনুমতির আশায় তাকিয়েছিল। এবার যেন কষ্টে কান্না পেল তার। সে হাত পা ছোটাছুটি করে বাচ্চাদের মতো বলল, কতদিন বৃষ্টিতে ভিজি না, আজ একটু যেতে চাইলাম, তাও আপনি না করলেন। কথা বলে মুখটা কাদো কাদো করে ফেলল। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। সিরাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আপনার সাথে এক রুমে থাকবো না, জুলেখার সাথে থাকবো। আমার কথা না শুনলে আমিও শুনবো না। তার কথা শুনে প্রমুখের চোয়াল আপনা আপনি ঝুলে গেল। তার বিশ্বাস হচ্ছে না সিরাত এমন কিছু বলতে পারে। শেষে কিনা বিয়ে করে বউ ছাড়া থাকবে, এটা কেমন কথা? জীবনেও সম্ভব নয়। এত মাস একা বিছানায় ঘুমিয়ে এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। এখন আলাদা থাকবে? সে তৎক্ষণাৎ বলল, লিমিট ক্রস করছো সিরাত। মনে করলে তাই। কথা বলেই সে নিখুঁত অভিনয় করার চেষ্টা করলো। এত মাসে সে ভালো করেই বুঝেছে এই বদলোক তাকে জীবনে জুলেখার রুমে যেতে দিবে না। পারলে সারা রাত কান ধরে উঠবস করাবে, তবু অন্য রুমে যেতে দিবে না। হাতে বালিশের কাঁথা নিল। এরপর প্রমুখকে দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো। এসব কাণ্ড দেখে হতভম্ব প্রমুখ। তার মানে মেয়েটা সিরিয়াস? ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে বউ তাকে ছেড়ে চলে যাবে? কখনো না। তার থেকে আজ সারা রাত মেয়েটাকে ছাদে আটকে রাখবে। এরপর দেখবে কত ভিজতে পারে। জ্বর উঠলে তখন থাপ্পড় মেরে মেরে বুঝাবে। সিরাত দরজার কাছে যেতে প্রমুখ তার শক্তপোক্ত হাত দ্বারা পেট জড়িয়ে ধরল। সিরাতের পিঠ এখন ছেলেটির বুকে এসে ঠেকেছে। শক্ত করে ধরায় সিরাত হকচকিয়ে উঠে, ঘাড় বাঁকিয়ে তাকায় প্রমুখের দিকে। চোখ দুটি লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে বলল, আর এক পা নড়ালে মেরে ফেলবো। সিরাত হালকা ঢোক গিলে শক্তি সঞ্চয় করলো। এই মুহূর্তে হারলে চলবে না, এখন থেকে লোকটার সাথে লাগতে হবে। তাই চেঁচিয়ে বলল, মেরেই ফেলুন, তবু আজ আমি বৃষ্টিতে ভিজবো, নয়তো আজীবনের জন্য এই রুম ত্যাগ করব। প্রমুখের রাগ দ্বিগুণ হলো। সে আরেক হাতে সিরাতের ঘাড় গলিয়ে চুলের কাছে নেয়। এরপর সব চুল মুঠোয় নিয়ে টান দিল। ব্যথায় বেচারি সিরাতের অবস্থা খারাপ। চোখ খিচে রাখলো সে। প্রমুখ সিরাতের বন্ধ চোখে চোখ রাখলো। তারপর গালে নাকে আস্তে আস্তে নজর আটকায় ব্যথায় ঠোঁট কামড়ে রাখা লাল ওষ্ঠের দিকে। ব্যথায় কাঁপছে নরম অধৈর্যরা। মুহূর্তেই দুর্বল হয়ে যায় সে। হাতের মুঠো আগলা করলো অজন্তেই। সেদিকে বেহায়া নয়নে তাকে অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক, শেষবারের মতো বৃষ্টিতে ভেজো। তোমার দেহ আজ বৃষ্টি ছুঁয়ে দিই, কারণ এরপর থেকে প্রতিটি বৃষ্টির সময় বন্ধ রুমে আমার বৃষ্টিতে তোমায় ভিজতে হবে। আমার স্পর্শে কেঁপে উঠবে, লজ্জায় মিশে যাবে বুকের সাথে। সিরাত তৎক্ষণাৎ অজানা অনুভূতিতে শিউরে উঠল। চোখ আর খুলতে পারল না। হাতের সব জিনিসপত্র ফট করে ফ্লোরে পড়ে যায়। সে বরফের মতো জমে প্রমুখের সাথে লেপ্টে রইল। লজ্জায় বল শক্তি ফুরিয়ে আসছে। প্রায় 1 মিনিট পর অনুভব করলো সে শূন্যে ভাসছে। তৎক্ষণাৎ চোখ খুলে দেখলো প্রমুখ তাকে কোলে নিয়ে লিফটের কাছে যাচ্ছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। বুকটা ছ্যাদ করে উঠল। কি করবে ছেলেটা? প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে আরো শক্ত করে ধরে রইল। নাকে নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল, একসাথে বৃষ্টি স্নান করবো বেবে।
সিরাত হালকা ঢোক গিলল। লিফটের ভেতরেও তাকে নামালো না। আর না সিরাত টু শব্দ অথবা ছোটাছুটি করলো। সে শান্ত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ছাদের কাছে গিয়ে দেখলো বৃষ্টির তাণ্ডব, পানি জমে গেছে। প্রমুখ সেই বৃষ্টির মধ্যে ছাদের মাঝ বরাবর এসে নামিয়ে দিল আস্তে করে। প্রচণ্ড দমকা হাওয়ায় ছাদের গাছপালা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে পড়তে সিরাত শিরশির করে উঠে দু হাত বুকের মাঝে ভাঁজ করে রাখলো। শীতল লাগছে তার। তাছাড়া সামনে যে ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে, চোখ খোলাও মুশকিল। সেকেন্ডের ভেতরেই দুজনা কাক ভেজা রূপ নিল। প্রমুখের গায়ে ট্রাউজার আর টি শার্ট ভিজে একাকার। সিরাতের পাতলা থ্রি পিসটাও বাকি নেই, যার ফলে গায়ের সাথে লেগে যাচ্ছে। ভেজা গায়ে সিরাতকে দেখতে লাগলো প্রমুখ। দেহের জামা লেপটে প্রতিটা ভাঁজ স্পষ্ট। কাঁধের চুলগুলো বাতাসে পেছনে চলে গেছে। অবাধ্য হাত ছুতে চাইল সিরাতকে। প্রমুখের নজর এখন মেয়েটার ঠোঁট, গলার বক্ষে। ওড়নাটা সরে গিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। মুহূর্তে পুরুষ সত্তাটা তৎক্ষণাৎ তাজা হয়ে ওঠে। সে ঢোক গিলে চোখ বন্ধ করলো। ওদিকে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হলো সিরাতের। সে চোরা চোখে প্রমুখকে এক নজর দেখলো। গোলাপি ঠোঁট জোড়া দিয়ে প্রতিটা বৃষ্টির ফোঁটা পিষিয়ে দিচ্ছে ছেলেটি। গাঢ় চোখের পাতা কাঁপছে। এই মুহূর্তে ওই ঠোঁট জোড়া তাকে পাগল করে তুলল। সে নিজের অজান্তে আলুথালু পায়ে একদম নিকটে গেল। হঠাৎ হাত উঠিয়ে প্রমুখের গলায় রাখলো। তৎক্ষণাৎ চট করে চোখ খুলে প্রমুখ। সিরাতের চোখে আজ আকুলতা, অস্থিরতা, কিছু চাওয়ার তীব্র ইচ্ছা উপলব্ধি করতে পারল সে। এবার প্রমুখ সহসায় বাম হাত কোমরে বাঁকা খাজে চেপে ধরে একদম নিজের কাছে আনে। বৃষ্টির পানি টপটপ করে দুজনার দেহে পড়ছে। সিরাতের যেন হুঁশ নেই। আস্তে আস্তে প্রমুখ তাকালো। গভীর দৃষ্টিতে মেয়েটির গোলাপি ঠোঁটে চোখ যায়। এলোমেলো হলো। সেই মুহূর্তে মস্তিষ্ক গরম হয়ে যায়। বুকের ভেতরে অশান্ত ঢেউ গর্জে ওঠে। সে ডান হাত সিরাতের ভেজা পিঠে রাখলো। উত্তেজিত কণ্ঠে শুধু বলল, সরি বাট নট সরি। জাস্ট অনুভব করেছি রাত। ক্ষণিকের মাঝে প্রমুখ ঝুঁকে তার গলায় মুখ ডুবায়। একের পর এক ছোট ছোট চুমু খেতে থাকে। এরপর জোরে কামড় দিয়ে থামলো না। সিরাত না পেরে চোখ বন্ধ করলো। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে পরম অবশ্যই মেয়েটার ভেজা তৃষ্ণার্ত ওষ্ঠে তার খড়খড়ে ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলো। সিরাতের অস্থিরতা মনও সায় দেয়। সেও পাল্লা দেয় তার সাথে। তার দুই হাত অজান্তে প্রমুখের ঘাড়ে চলে যায়। এই বৃষ্টির মধুর সময় তারা দুজনেই মধুসূধা পান করতে ব্যস্ত। যেন দীর্ঘকাল তারা অনাহারের পর একটু পানির দেখা পেয়েছে। কেউ কারো থেকে আজ কম নয়। অস্থিরতায় ছোট ছোট কামড়ও দিচ্ছে দুজন। সেকেন্ড যায়, মিনিটও যায়। দীর্ঘক্ষণ পর সিরাত পাগলাটে ছেলেটির সাথে আর না পেরে হাঁপিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত দ্বারা জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে ছেলেটি ছেড়ে দেয়। সিরাত একটু দূরে গিয়ে অনবরত হাঁপাতে থাকে। প্রমুখও হাঁপাচ্ছে। বৃষ্টির বেগ ধীরে ধীরে আরো যেন বাড়ছে। প্রমুখের কেটে যাওয়া ঠোঁট থেকে হালকা রক্ত ঝরছে। সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে সিরাতের ঠোঁটের দিকে তাকায়। ওর ওষ্ঠেরও বাজে অবস্থা। মুহূর্তে জখম হয়ে গেছে। সে দ্রুত এগিয়ে আবারও সিরাতকে জড়িয়ে ধরল। ঈষৎ কেঁপে উঠে সে। প্রমুখ পরপর সেই জখম হয়ে যাওয়া ঠোঁটে পরম যত্নে এবার সফটলি চুমু দেয়। সিরাত ভেবেছিল আবারও ব্যথা দিবে, কিন্তু কোনো ব্যথাই অনুভব হলো না, বরং ভালো লাগলো। প্রমোদ তাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। ছেলেটির হাতের স্পর্শ সিরাতের ভেজা দেহের প্রতিটা জায়গায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। এতক্ষণে সেও কি করেছে ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলো। চারিপাশে ততক্ষণে আধার নেমে গেছে। প্রমুখ আস্তে আস্তে ছেড়ে দিয়ে গাল চেপে চুমু খেয়ে বলল, নারীর এমন রূপ চোখের সামনে দেখলে কেউ সামলাতে পারবে? আমার তো ইচ্ছা করছে রুমে গিয়ে আরও গভীর কিছু করতে। ইউনো আমি কি বলছি? সে একটু থেমে সিরাতের জখম হওয়া ঠোঁটে আঙ্গুল রেখে আবারও বলল, ভেবেছিলাম আমি একা চুমো খাবো, কিন্তু এখন দেখছি তুমিও নিজেকে পারফেক্টলি চুমো খেতে পারো। আই এম প্রমিস বেবি। আসো আবার শুরু করি। লজ্জায় সিরাত থরথর করে কেঁপে ওঠে। এই মুহূর্তে এখান থেকে না গেলে আরো বড় কিছু সর্বনাশ হবে। কারণ সেই তো উতলা হয়ে লোকটার কাছে গিয়েছিল। তারপর লোকটা নিজেই প্রথমে শুরু করলো। উত্তেজনায় সেও চুপচাপ থাকতে পারেনি। না চাইতেও সায় জানিয়েছে। তাই কি এমন হয়েছে? স্বামীকেই তো চুম্বন করছে, এখন কিনা অসহ্য লোক তাকে লজ্জা দিচ্ছে, টিপ্পনি কাটছে। দরকার পড়লে নেক্সট টাইম কামড়ে ওই লোকের ঠোঁট ছিঁড়ে ফেলবে। তখন উচিত শিক্ষা হবে। ছেলেরা চুমু খেতে পারলে মেয়েরা কেন পারবে না? তাছাড়া উনি কি পরপুরুষ, স্বয়ং বিয়ে করা স্বামী? প্রমুখ শয়তানি হেসে মুখ এগিয়ে আসতেই সে লজ্জায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। তার অন্যরকম অনুভূতি হলেও এই মুহূর্তে চাপা দিয়ে রাখলো। প্রমুখ থতমত খায়। চোয়াল ঝুলে গেল। এত লজ্জা কেন পায়?
এরকম হলে তো সর্বনাশ, বাচ্চার মুখও দেখতে পারবে না। বেচারা প্রমুখ সে ছাদের দোলনায় ধপ করে বসে, বৃদ্ধাঙ্গুলটা ঠোঁটে রেখে বলল, বউয়ের কামড়ে এতটা প্রশান্তি লাগে, এখন থেকে রোজ কামড় খাবো, আদরের কামড়। বাসায় এসে সিরাত ফ্রেশ হলো, আয়নায় নিজেকে দেখে অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ভাবলো একটু আগে সেই সুখের মুহূর্তের কথা। বাথরুম থেকে বের হলো দীর্ঘ সময় পর। এরপর সাথে সাথে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। আসলে তার মনে এখন ঝড় উঠেছে, প্রমুখের কাছ থেকে পালাতে এই ঘুমের আয়োজন, কিন্তু বাইরের উষ্ণ আবহাওয়ায় সত্যি সত্যি মিনিট দশেকের মাঝে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর প্রমুখ রুমে এসে দেখলো বউটি ঘুমে কাদা। তার ইচ্ছে করলো ঠান্ডা পরিবেশে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে। দ্রুত শাওয়ার নিয়ে সিরাতের গায়ের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। কাঁথার ভেতরে বরফের ন্যায় ঠান্ডা শরীরে প্রবেশ করে সিরাতের ঘুম হালকা হয়। বুঝলো প্রমুখ চলে এসেছে, তবুও চোখ খুলল না। মনে হলো এই বুঝি ধরা খেলো। প্রমুখ তাকে জড়িয়ে ধরে বুকে নিল, এরপর ভেজা চুলের ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। সিরাত কাচুমাচু হয়ে শক্ত করে তার বুকের সাথে লেপ্টে রইল। সেই বর্ষার রাতে আর ডিনার করা হলো না কারো। মধ্যরাতে হঠাৎ ঠকঠক করে কাঁপুনি উঠল সিরাতে। ভেজা চুল থেকে পানি ডেবে জ্বর হয়েছে। সে শক্ত করে প্রমুখকে ধরে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করলো। প্রমুখের ঘুম ভেঙে যায়। মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এবার সেই গরমের তীব্রতা তার শরীরে অনুভব করলো। চোখ খুলে মেয়েটিকে কাঁপতে দেখে আটকে উঠল। চটপট হাত দিয়ে তার পিঠ ঘষে বলল, কি হয়েছে, এমন করছো কেন? সিরাত ঠান্ডায় উষ্ণতা পাওয়ার লোভে প্রমুখের গায়ে পা তুলে কোলবালিশের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মনে হলো সে পারে না ছেলেটির বুকের ভেতর ঢুকে যেতে। প্রমুখ ভয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পাশের টেবিল থেকে প্যারাসিটামল বের করে বিছানায় গেল, হাতে পানির গ্লাস। সিরাত জ্বরে আবল তাবল বকছে। লাল হয়ে যাওয়া ঠোঁটজোড়া ফাঁকা করে ছেলেটার ওষুধ ঢুকিয়ে দিল, পানি এগিয়ে দেয়। এরপর বলল, এটা খেয়ে নাও, জ্বর নেমে যাবে। জ্বরের ঘরে অল্প পানি খেয়ে হঠাৎই প্রমুখের টি শার্ট শক্ত করে চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, দূরে যাবেন না, আমাকে জড়িয়ে ধরুন, শীতে মরে গেলাম। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে হাত ছাড়িয়ে নিল। এরপর কাভার থেকে একটা সিঙ্গেল কম্বল বের করে সিরাতের উপর দেয়। ড্রিম লাইট অফ করে বিছানায় যায়। সিরাত অস্বস্তিতে প্রতিদিন ঘুমানোর সময় ওড়না জড়িয়ে ঘুমায়, আজও ব্যতিক্রম নয়। প্রমুখ তার গায়ে হাত দিয়ে একটানে ওড়না বের করলো, ছুঁড়ে ফ্লোরে ফেলে জড়িয়ে ধরল শক্ত করে। হাত মালিশ করে দিয়ে বলল, আরো বৃষ্টিতে ভেজো। সিরাত জ্বরের ঘোরে অজান্তেই প্রমুখের বুকে চুমু খায়। বইয়ের এরকম টর্চার প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করলো। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে বলল, এবার চুপচাপ ঘুমাও, আর একবার ওখানে উল্টোপাল্টা কিছু করলে আমি কিন্তু জ্ঞানে বড়সড় কাণ্ড ঘটাবো। সিরাতের ওসবে ধ্যান নেই। জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস ফেলছে। সেই তীব্র গরম শ্বাস পরপর বুকে গিয়ে লাগছে ছেলেটার। ভেতরে সত্তা নড়ে চড়ে উঠছে। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে দাঁতে দাঁত চাপলো, চোখ বন্ধ করে বলল, দেখি জ্বর কমছে কিনা। ঘুম ঘুম কণ্ঠে প্রমুখ মেয়েটার কপালে গলায় আলতো করে স্পর্শ করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক থাকা স্বস্তি পেল। সিরাত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। প্রমুখ এবার সম্পূর্ণ চোখ মেলে তাকালো মেয়েটার মলিন চেহারায়। মনোযোগ দৃষ্টিতে মেয়েটার মুখাবয়ব গভীর নয়নে দেখল। হঠাৎই তার রক্তবর্ণ ওষ্ঠে ডান হাত বাড়িয়ে হালকা স্লাইড করলো। মনে পড়ল কালকের মাঝরাতের ঘটনা। মেয়েটি টর্চারে কি কষ্টেই না বেচারা ঘুমিয়েছিল। প্রমুখ আনমনে হেসে সিরাতের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে ঠিকঠাক করে দিল। ঝুঁকে আবেশে চুমু খেলো গালে। এরপর তৈলাক্ত নাকটা হালকা টিপে দিয়ে বলল, এত জ্বালাচ্ছ কেন আমায়? সিরাত নড়ে চড়ে ঘুমালো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মাঝরাতে নিজের অজান্তে কি করেছো তার কোনো ধারণা আছে? সব কিছু হিসেব করে রেখেছি, সময় আসুক সৌদে আসলে ফিরিয়ে নেব। কানের কাছে আওয়াজ হওয়ায় সিরাত এবার জেগে ওঠে। কপালে ভাঁজ ফেলে চোখ খুলল। মুখের সামনে প্রমুখকে ঝুঁকে থাকতে দেখে আত্মা ধক করে উঠল। চোখে তৎক্ষণাৎ ভাসল বৃষ্টির মুহূর্ত। অমনি লজ্জায় এই মুহূর্তে চিৎকার দেওয়াও সে ভুলে যায়। ভয়ার্ত কণ্ঠে শুধু বলল, আপনি আপনি এখানে কেন? প্রমুখ তাকিয়েছিল এক দৃষ্টিতে। সে চট করে বালিশে মাথা রেখে বলল, দেখলাম নরম ঠোঁট জ্বরে কি হাল হয়েছে। কি কি হয়েছে? সিরাতের গলা কাঁপছে। প্রমুখ ঘুমানোর জন্য অন্য পাশে ফিরল। হাত পা ছড়িয়ে ছিটিয়ে নরম স্বরে বলল, যা হবার কথা তাই হয়েছে। প্রমুখের বেখেয়ালি কথায় আটকে উঠল সিরাত। বিছানা থেকে নামার জন্য ধরফর করে গা থেকে কাঁথা সরালো। মুহূর্তে খেয়াল করলো তার গায়ে ওড়না নেই। সিরাতের এবার অজানা ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে আশেপাশ খুঁজেও যখন পেল না এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, ওড়না 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 কোথায়? আপনি আমার সাথে কি করেছেন? রাতে কিছু হয়েছে? প্রমুখ বাঁকা হাসলো। কাঁথা মুড়ি দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, অনেক কিছু হয়েছে। তুমি যেভাবে চুমু দেওয়া শুরু করেছিলে
তাতে কোনো শুদ্ধ পুরুষ চুপচাপ বসে থাকতে পারে না। সেখানে আমি তো নিয়ন্ত্রণই না, অসদ্য পুরুষ। তারপরে যদি বাসায় একটা হট অ্যান্ড স্পাইসি বউ থাকে তাহলে তো কথাই নেই, না চাইতে অনেক কিছু হয়ে যাবে। সিরাত এবার চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এ কি বলছে লোকটা? মজা করছে না তো, নাকি সত্যি কিছু হয়েছে? যদি কিছুই না হয় তাহলে এতদিন ওড়না ঠিকঠাক থাকলো, কিন্তু আজ কেন ওড়না উধাও হলো? দুরু দুরু বুক নিয়ে সিরাত বিছানা থেকে নামলো। সেই মুহূর্তে প্রমুখ চোখ বন্ধ রেখেই বলল, খুঁজে দেখো, হয়তো রুমের কোনো এক কোনায় অবহেলিত হয়ে পড়ে আছে। তাছাড়া আজ থেকে ঘুমানোর সময় ওড়না পরা যাবে না, এমনিতেই তোমাকে নোরাফাতির মতো লাগে। প্রমুখ থামলো, কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমন্ত সুরে বলল, আর হ্যাঁ, থ্যাংক ইউ কালকের মিষ্টি মোমেন্টের জন্য। কিন্তু সিরাত বেবে, এটা কিন্তু সত্যি, তুমি আমাকে চুমে খেয়েছো, জড়িয়ে ধরতে বলেছো। সিরাত ফ্লোরে বসে হালকা ঢোক গিলল, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? কখন? একদম বাজে কথা বলবেন না, শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন। কালকে নিজেই প্রথমে চুমু খেলো, এখন দোষ দিচ্ছে আমার। অবশ্য এটা সত্যি, আমি আগে কাছে গিয়েছিলাম, কিন্তু কস্মিন কালেও চুমু খেতে চাইনি। সিরাত কথা শেষ করে কাভার্ড খুলল। এখানে 1 মিনিট থাকলে প্রমুখ খেপানো জ্বালানো শুরু করবে, তাই মুখ লুকানোর জন্য 3 পিস হাতে নিয়ে বাথরুমে চলে যায়। কেন জানি ভীষণ লজ্জা করছে। তাছাড়া সত্যি কি রাতে কিছু করেছে? হয়তো হয়েছে। লোকটা ওইসব বলবে কেন? লোকটার মুখে সারাক্ষণ মিথ্যে কথাও রেডি থাকে। সে মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে গোসল করে বেরিয়ে আসলো। তৎক্ষণাৎ তার কানে নেশাময় কিছু বাক্য এলো। ট্রাস্ট মি সিরাত, তুমি সত্যি চুমে খেয়েছো, তাও আবার আমার বুকে। এখন সদ্বুদ্ধ হিসেবে আমিও তোমার সেম জায়গায় চুমু খাবো। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? কাম অন বেবি, জলদি আসো, না তো ঘুম হবে না আমার। কথাগুলো শুনে সিরাতের কান ঝাঁঝা করে ওঠে। সে হাতের মুঠো শক্ত করে ধরল। কান গরম হয়ে যাচ্ছে। লোকটা কি বলছে, এসব কি জানে? তার জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সবই কি লোপ পেয়েছে? লজ্জায় সে আর সময় নষ্ট করলো না। এক দৌড়ে জুলেখার রুমের দিকে যেতে যেতে বলল, অযথা মিথ্যা অপবাদ দেবেন না। আর কিছু হয়ে থাকলে সমস্যা কি? ওসব স্বপ্নের মতোই ভুলে যান। উফ, বুকে আসো বেবি, একটু আদর করি। সিরাত জুলেখার রুমে এসে বসলো সোফায়। তার হাত পা কাঁপছে। কাল সন্ধ্যায় বৃষ্টিতে চুমুখে যতটা লজ্জা করেনি তার থেকে বেশি লজ্জা করছে আজ। লোকটার সামনে যেতে অস্বস্তি হচ্ছে। তার প্রতিটা বাক্যে সারা দেহ কাঁপছে। কি মারাত্মক কথাবার্তা! কিভাবে নিঃশব্দে বলল চুমু খাবে? ছি, ঘুমের ঘরে সে যদি খেয়েও থাকে তাহলে কি এমন হয়েছে? জ্ঞানে তো ওই বদলোক খায়নি। তাছাড়া লোকটা ওড়না ফেলে কি করেছে কে জানে? লজ্জায় গাল দুটো লাল হলো। জুলেখা কোচিংয়ে হয়তো, তাই সিরাত খালি বিছানায় শুয়ে ভাবলো আজ প্রমুখের সামনে যাবে না। সে আয়নার দিকে তাকে আনমনে তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁট স্পর্শ করলো। মুহূর্তে ফট করে চোখ নামিয়ে ফেললো। 2 হাত দিয়ে মুখ ঢেকে অজান্তে ফিক করে হেসে ওঠে। সিরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি জুলেখার রুম থেকে বের হয়নি। প্রমুখ ঠিক দুপুরে ফ্রেশ ঘুম দিয়ে উঠল, শাওয়ার সেরে নাস্তা করতে যায়। সেখানে সিরাতকে না দেখে কপাল কুঁচকে ভাবলো কোথায় গেল এ সময়। খাওয়া শেষে নিজেই বাসার আশেপাশে খোঁজাখুঁজি করলো। শেষে জুলেখার রুমে উকি দিতে পেয়ে যায়। সেখানে সিরাত গুটি সুটি হয়ে ঘুমিয়ে আছে। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে হেসে দরজা চাপিয়ে দিল। মেয়েটির ভেতর লজ্জা জড়তা কাজ করছে তা বেশ বুঝতে পারল সে, তাই আর ডিস্টার্ব করলো না, নিজের মতো থাকতে দিল। আস্তে আস্তে একদিন সব লজ্জা কেটে যাবে। তাই রুমে এসে অফিসে কল করে বলল, রায়হান, আমি 2-3 দিন জরুরি কাজে অফিসে আসবো না, একটু বাসায় রেস্টে নেব। সময়টা সকাল 10টা। চারিদিকে সূর্যের আলোয় ঝকঝক করছে। পাখির কিচির শব্দ ভেসে আসছে পাশের ছাদ থেকে। আজ প্রমুখ অফিসের জানালার নিকট বসে আছে। 3 দিন জখম ঠোঁট নিয়ে অফিসে আসতে পারেনি বেচারা। এই মুখে কি অফিসে আসা যায়? তার দলের ছেলেপুলেরাই বা কি বলবে? তার ঠোঁট দেখা মাত্রই হেসে উঠবে, তাই প্রমুখ চায়নি কারোর কাছে সে হাসির পাত্র হোক। সেজন্য 3 দিন বসেছিল বাসায়। কিন্তু অফিসের কাজ ঠিকঠাক না হয় আজ বাধ্য হয়ে আসতে হলো। যদি বস অনুপস্থিত থাকে তাহলে তো সকলেই সুযোগ পাবে। সবকিছু চিন্তা করে অফিসে আসলো সকাল সকাল। আর ওদিকে সিরাতও লজ্জায় ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে। এই কয়েকদিন বাসায় সারাটা সময় প্রমুখ খেপিয়েছে সিরাতকে। বেচারির ঠোঁটের দিকে তাকিয়ে হাসলেই তেতে উঠে সিরাত। দাঁতে দাঁত শক্ত করে বকুনি দেয়। আয়নার সামনে যখনই নিজেকে দেখে মেয়েটি লজ্জায় গাল দুটি লাল রঙের রঙিন হয়। গলার কথা তো বাদই, আদরের চিহ্ন দেখে এতটাই লজ্জা লাগে বুঝি? কাল রাতে প্রমুখ জোর করে কাপল ছবি তুলে রাখলো। তাদের প্রথম চুম্বনের চিহ্নটা স্মৃতি হিসাবে রেখে দিতে চায়।
সিরাতে চোখ রাঙানি দিলেও শেষে মুখ ফুলিয়ে নিজেও কয়েকটা ছবি তুলে। আজ সিরাতের এক্সাম বিধায় বাসায় আর থাকতে পারেনি। একটানা ভোর থেকে পড়ে সে সকাল সকালই চলে গেছে ভার্সিটিতে। আজ থেকে পড়ার চাপ থাকে, তেমন কথা হবে না দুজনের। প্রমুখেরও অনেক কাজ জমে গেছে, 3 দিনের কাজ। কবির কাজ নিজেই করছে। প্রমুখ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে অফিসের আয়নায় উকিঝুঁকি দিয়ে ঠোঁট উল্টে পাল্টে দেখছিল। তৎক্ষণাৎ রায়হান দরজায় আসলো। স্যারের এরকম আচরণ ধরতে পেরেই মুচকি মুচকি হাসলো, তারপর গলা খাকারি দিয়ে বলল, আসবো স্যার? আতকে উঠল প্রমুখ। চট করে পেছনে ঘুরে নিজেকে স্বাভাবিক করলো, গলাটাই ঠিকঠাক করে বলল, আয়, কি সমস্যা? কবির ভাই কল করে, আপনাকে নাকি পাচ্ছে না, জরুরি তলবে কল ব্যাক করতে বলল আপনাকে। প্রমুখ কপাল কুচকালো। আহমক আবার কি বলবে, সে ফোন হাতে তুলে বলল, ওকে, কাজ কত দূর? পাশের বস্তি খালি হয়েছে? সবাইকে টাকা বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। আপনার সাথে পাপন ডালি মিটিং করতে চায়। আমি এখনও তাকে কিছু জানিনি। পাপন ঢালিও তাদের মতোই মাফিয়া। বিদেশে সে কিলার হিসেবে খুব পরিচিত। 2 বছর আগে জাপানে একটা কাজে তার সাথে প্রমুখের পরিচয়। এখন নাকি সে দেশে এসেছে। প্রমুখ মাথা ঝাঁকিয়ে বলল, হয়ে যাবে। সে কি আসবে নাকি আমি যাব? তাকে বলে দাও সন্ধ্যায় আসতে। জি স্যার। রায়হান চুপচাপ চলে এলো। প্রমুখ কল লাগালো কবিরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরে ওপাশ থেকে বলল, থ্যাংক ইউ স্যার। মারিয়া আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আমরা এখন পাহাড়ে ঘুরে ঘুরে দেখছি স্যার। এখানে খাবারের কথা কি বলবো, দারুণ স্যার। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় মেঘের দেশে আছি। বউয়ের কোলে শুয়ে সূর্যোদয় দেখার অনুভূতি কি বলবো স্যার, অসাধারণ। আপনি শিগগির চলে আসুন ভাবিকে নিয়ে, দেখবেন ভাবি স্বামী বলতে পাগল হয়ে যাবে। সারাক্ষণ ওগো হ্যাগো বলে বলে অস্থির করে তুলবে। সরি স্যার, একটু বেশিই বলে ফেললাম, রাখছি। ভালো থাকবেন। কবির একদমে কথা বলে চুপ রইল। প্রমুখ ভেবেছিল কাজের কথা হবে, কিন্তু উস্কানিমূলক কথা শুনে তার ক্রোধ আরও বাড়ল। সে হুঙ্কার ছেড়ে বলল, চুপচাপ হানিমুন এনজয় কর কবির, নয়তো এই পাহাড় থেকেই আমি ফেলে দেব। কবির ওপাশ থেকে অট্টহাসি দিয়ে ফট করেই ফোন কেটে দিল। সে পেরেছে উচিত শিক্ষা দিতে, যদিও সময় নেই বেশি। আর মাত্র একদিন পরেই ফিরতে হবে। অফিসে গেলেই তো প্রমুখ তাকে ধরবে। তবু এবার যা শাস্তি দেওয়ার দিক, যদি সে দাড়িও কেটে নেয় কোনো আফসোস করবে না কবির। বড় কথা, কিছু উচিত কথা তো শোনাতে পারলো, খেপিয়ে দিতে পারলো, এতেই শান্তি। তাকে তো কম নাকানি চুবানি খাওয়াই যায় না। এবার কেমন লাগে? মনে প্রশান্তি অনুভব করে কবির মারিয়াকে জড়িয়ে ধরল, ফিসফিস করে বলল, সাজেকের প্রতিটি রাত স্পেশাল হবে, তাই ভাবছি আজ রাতও মধু চন্দ্রিমায় কাটাবো আমরা। তোমার মাঝে আমি অজস্রবার হারিয়ে যেতেও রাজি। মারিয়া লাজুক হাসি দিয়ে কবিরের বুকে মৃদু থাপ্পড় মারল। ফোনের দিকে রক্তচক্ষু নিয়ে প্রমুখ তাকিয়ে আছে। রাগে তার দেহ জ্বলে যাচ্ছে। আহম্মকের এত সাহস বেড়েছে। সে তৎক্ষণাৎ ফোন জোরে শব্দ করে টেবিলে রাখলো। চোখ বন্ধ রেখে চোয়াল শক্ত করে ভাবলো কিছু। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সায়রা কোনা চোখে তাকিয়ে ঠোঁট টিপে বলে, কিছু হয়েছে? 3 দিন আসলে না কেন? সিরাত হালকা ঢোক গিলল। চোখে এখনও ভাসে সেই মুহূর্তের কথা। সে জোরপূর্বক হেসে উত্তর দিল, একটু জ্বর ছিল তাই, তেমন কোনো ব্যাপার না। তুই যা ভাবছিস ওরকম কিছু নয়। সায়রা সুর করে টেনে টেনে বলল, ওহো, আমি তো সেরকম তোকে কিছুই বলিনি, কিন্তু এখন অনেক কিছুই ভাবছি। তার মানে যা ভাবছি সেরকম কিছুই, ঠিক না দোস্ত? সিরাত থতমত খেলো। আমতা আমতা করে বলল, সায়রা দেখ, বাজে বকিস না। সায়রা মুহূর্তে উচ্চস্বরে হেসে ওঠে। তার এত বছরের এক্সপিরিয়েন্সে সে খুব ভালো করে জানে গলার লাল দাগটা কিসের। আর ঠোঁটেই দিয়েছে লিপস্টিক, তাই বোঝার উপায় নেই। কিন্তু গলায় ওড়না জড়িয়ে রাখলেও মাঝে মাঝে সব সরে যাচ্ছে। বাতাসের দাপটে ওড়না এপাশ ওপাশে যাচ্ছে। সিরাতও যথাসম্ভব ঠিকঠাক করে রেখেছে, তবুও হঠাৎ করে এক সময় সরে গিয়েছিল। তখনই সায়রার নজরে পড়ল। সিরাতকে লজ্জা পেতে দেখে সায়রা আর কথা বাড়ালো না, শুধু হেসেই গেল। সিরাত গলার ওড়না ঠিকঠাক করে বলল, পরীক্ষা কেমন দিলি? সব কমন পড়েছে তাই না? আলহামদুলিল্লাহ। তোর? সিরাত মুখ বাঁকিয়ে বলল, ভালোই দিলাম, জানি না দেখার মতো হবে কিনা। সায়রা হতাশা কণ্ঠে বলল, হ্যাঁ রে, এই সিজিপিএর কি ইচ্ছেই করে না একটু বলিউডের নায়িকাদের মতো সুন্দর হতে, কিন্তু আমাদের সিজিপিএর সবসময় রানুমণ্ডলের মতো দেখতে হয়। তার কথায় সিরাত ফিক করে হেসে উঠল। সায়রা মুখ ফুলায়।
সিরাত গলা খাকারি দিয়ে বলল। না, বাসায় যাবি না? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল। একটু লেট করি আজ, প্লিজ আর কিছুক্ষণ থাক না। আচ্ছা, থাকলাম। সায়রা খুশি হয়ে গলা জড়িয়ে ধরল। হঠাৎই কি মনে হতে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। অনেক সুখী হও দোস্ত, ওই ব্যাটা প্রমুখ চৌধুরীকে ঘায়েল করে ফেলো। হাতের ইশারা নাচাও, সারাক্ষণ যত বউ বউ করে জপে। সিরাত মেকি রাগ দেখিয়ে তার পিঠে থাপ্পড় দিল, মুখ ফুলিয়ে বলল। বাদ দে, আমার খিদে পেয়েছে, ক্যান্টিনে চল। যাবো, কিন্তু আজ আমাকে ট্রিট দিতে হবে, কথা দে। সিরাত মাথায় চিমটি মেরে বলল। যা, দিলাম। আস্তে আস্তে সিরাতের পরীক্ষা শেষের দিকে। প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলল। কালই লাস্ট এক্সাম। প্রমুখের সাথে এতদিনে অনেকটাই ফ্রি হয়েছে, বলতে গেলে সব স্বাভাবিক। কিন্তু দুজনের ব্যস্ততায় কথা হয় খুবই অল্প। মেয়েটার পড়াশোনার, প্রমুখের কাজের চাপে সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে দেখা যায় রাতেও বাসায় যেতে পারে না প্রমুখ। ইদানিং একটু বেশি কাজের চাপ বাড়ছে। কবিরও হানিমুন শেষে চলে এসেছিল 5 দিন পরে, কারণ ছুটি ছাড়া অযথা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ছেলেটা এখন সারাক্ষণ চাঙা মোড়ে থাকে, কাজ করে দ্রুত গতিতে। এতেই প্রমুখের একটু স্বস্তি। কিন্তু কবিরকে প্রতিদিন একবেলা করে না খেপালে কেমন অশান্তি অশান্তি লাগে। সেই অভ্যাস থেকে মেজাজ খাটায় বেচারা কবিরের উপর। এত কিছুর পরেও সিরাতকে একটা ফোন কিনে দেওয়া হয়নি, অথচ মেয়েটিও কখনো তাকে একবারও মুখ ফুটে বলেনি। এটাই প্রমুখকে বহুবার মুগ্ধ করেছে। কতগুলো মাস ফোন ছাড়া সিরাত যতই হোক মেয়েটি এখন তার স্ত্রী, তাকেই দেখে শুনে রাখতে হবে। মন খারাপেও পাশে থাকতে হবে, সবসময় খুশি রাখার দায়িত্ব তার। ফোন পাওয়ার পর নিশ্চয়ই খুব খুশি হবে, তাই অনেক ভেবে চিনতে প্রমুখ সিদ্ধান্ত নেয় আজ নিজেও ফোন গিফট করব। কালকে পরীক্ষা শেষ। সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত, ওইটাই মোক্ষম সুযোগ। অনেক হলো ছোঁয়াছুঁই, এবার আর দূরত্ব নয়। এতদিনের প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায়। আর দেরি নয়, দ্রুত সিরাতকে নিয়ে ঘুরে আসবে নিরিবিলি জায়গা থেকে। প্রমুখ কাজ শীঘ্রই শেষ করলো। আজ সিরাতকে নিতে যাবে। হাত ঘড়ির দিকে নজর দিয়ে দেখলো দুপুর 1:30টার কাছাকাছি। এখন নিশ্চয়ই এক্সাম শেষ। সেই অনুযায়ী সিরাতকে নিতে লাঞ্চ না করেই চলে গেল। গেটের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ। ক্যাম্পাসে সিরাত বাচালের মতো এতটাই আড্ডায় মজেছে যে অন্যদিকে মন নেই। ইদানিং এক্সাম শেষে প্রতিদিনই দেরি করে বাসায় যায়। কালকের লাস্ট পরীক্ষার পর প্রায় 1 মাস তার ভার্সিটি বন্ধ। এজন্যে সায়রার সাথে কথা যেন তার থামছেই না। হাসতে হাসতে দুজন হেলে পড়ছে। গাড়ির ভেতরে যন্ত্রের মতো চুপচাপ বসে থাকতে থাকতে এক পর্যায়ে প্রমুখ বিরক্ত হলো। মস্তিষ্ক গরম হয়ে মেজাজ চটে গেল তার। মুহূর্তেই হাত উঠিয়ে ঘড়ি দেখল 2টার কাছাকাছি। সে প্রায় 25 মিনিট ধরে এসেছে, তবু সিরাতের দেখা নেই। অথচ এক্সাম 1:30টার সময় শেষ। আর রাগ যেন তরতর করে বাড়ল। দাঁতে দাঁত চেপে গাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুলল। আশেপাশে দৃষ্টি ফেলে কাউকে না দেখে ফোঁস করে নিঃশ্বাস করল। তৎক্ষণাৎ তার পাশ দিয়ে একটা বাচ্চা হাঁটছে। সে ডাক দিল তৎক্ষণাৎ। এই পিচ্ছি, এদিকে আসো। পিচ্ছি হেলে দুলে এগিয়ে গেল, মুখে হাসি ঝুলিয়ে বলল। জি স্যার, কিছু কইবেন? প্রমুখ ভার্সিটির গেট দেখিয়ে বলল। তোমাকে ভার্সিটির ভেতরে যেতে হবে। যদি কাজটা পারো 2000 টাকা পাবে। টাকার কথা শুনে ছেলেটার চোখ দুটো চকচক করে উঠল, বলল। কি করতে হইব জলদি বলেন। প্রমুখ সিরাতের নাম আর ডিপার্টমেন্ট বলে দিল। ছেলেটা হেসে লাপাতে লাপাতে ভেতরে যায়। কয়েকজন নাম জিজ্ঞাসা করলে তারা চিনল না। এরপর ক্যান্টিনের কাছে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো। সে চিনল সিরাতকে। তখনও সিরাত আড্ডায় মেতে আছে। তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল। ওই যে ক্যাম্পাসে বসে হাসাহাসি করছে লাল তিরপিস পরা মেয়েটি, ওটাই সিরাত। ধন্যবাদ ভাইয়া। সে দৌড়ে সিরাতের সামনে গিয়ে বলল। সিরাত আপু, আপনার জন্য একটা ভাই বাহির অপেক্ষা করছে, এখনই যাইতে বলল। সিরাত ও সায়রা তৎক্ষণাৎ তার দিকে তাকায়। সায়রা ঠোঁট উল্টে বলল। কোন ভাইয়া? ওই যে কালো শার্ট প্যান্ট, দেখতে বড় লোকের মতো, চোখে কালো চশমা পরা, একদম হিরো হিরো দেখা যায়। সিরাত মুহূর্তে বুঝতে পারল প্রমুখ এসেছে, কিন্তু হঠাৎ এখানে কেন এসেছে। সায়রাও তৎক্ষণাৎ ধরতে পেরে পরপর সিরাতের বাহুতে তার বাহু দ্বারা ধাক্কা দেওয়া শুরু করলো। হেসে হেসে বলল। হয়তো তোর উনি এসেছে, যা যা। সিরাত পাল্টা জোরে ধাক্কা দিয়ে উঠল। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটার উদ্দেশ্যে বলল। চলো, ওনার নাম বলেছে? ছেলেটি মাথায় চুলকালো, মনে করার চেষ্টা করে বলল। চৌধুরী। কি চৌধুরী মনে নাই? আবার দেখা হবে। কাল কি হবে? গেটের কাছে আসতে প্রমুখের কালো গাড়ি চোখে পড়ল তার। সে এগিয়ে গিয়ে দরজা খুলে বসে পড়ে। প্রমুখ এক নজর দেখেও না দেখার ভান করলো, অন্য পাশ ঘুরে বাইরে নজর দেয়।
এক প্রকার ইগনোর যাকে বলে। তার মেজাজ এখন তীব্র গরম, ক্রোধে সারা শরীর কাঁপছে। সে মাথা ঠান্ডা করার জন্য চোখ বন্ধ করলো। মেয়েটাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে, নালে কেন এত দেরি? প্রতিদিনই নিশ্চয়ই খুব দেরি করে বাসায় ফিরে। রায়হানকে জিজ্ঞাসা করতে হবে, আপাতত এই মুহূর্তে বুঝাবে তাকে অপেক্ষা করানোর শাস্তি কতটুকু। সিরাত গাড়িতে রাখা পানির বোতল থেকে কয়েক ঢোক পানি খেয়ে গা এলিয়ে দিয়ে সিটে ফোঁস করে নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলল, এখানে আসার কারণ? পিচিটা দাঁড়িয়েছিল টাকা পাওয়ার আশায়। প্রমুখ জানালার গ্লাস খুলে ছেলেটার হাতে টাকা ধরিয়ে দেয়। পিচি চলে গেল। প্রমুখ ঘন নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো, গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার কোনো প্রবলেম আছে? আমার ইচ্ছে, আমিও আসবো। আমার প্রবলেম থাকবে কেন? থাকতে পারে, হঠাৎ করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? কবে থেকে সব হচ্ছে? বাসায় প্রতিদিন দেরি করে ফেরো, ইদারিং যা ইচ্ছা করছে তুমি তাই করছো, কিছু বলি না বলে। সিরাত মুখ ফুলিয়ে চোখ তুলে চাইল প্রমুখের দিকে। দেখে মনে হচ্ছে লোকটা রেগে আছে, কিন্তু কেন? তার মনের প্রশ্ন মনে চেপে রেখে আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল, একসাথে লাঞ্চ করব। মেয়েটি ঢোক গিলে, কারণ সে ক্যান্টিনে আজ ইচ্ছে মতো খেয়েছে। কে জানতো এই লোকটা আজ আসবে? সে অপরাধী কণ্ঠে বলল, কিন্তু আমি মাত্রই লাঞ্চ করেছি। তৎক্ষণাৎ জোরে ব্রেক কষল প্রমুখ। এতক্ষণে রাগ যেন এই মুহূর্তে আরও তরতাজা হয়ে উঠল। চোখ থেকে চশমাটা খপ করে খুলে রুদ্রমূর্তি হয়ে বলল, লাঞ্চ করেছো মানে? কেন করেছো? আমি কি জানি আপনি আসবেন? তাছাড়া খুব খিদে পেয়েছিল। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করলো। পাশ থেকে একটা প্যাকেট সিগারেটের দিকে ছুঁড়ে মারল। হিসিয়ে বলল, প্যাকেট হাতে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাও। সিরাত হকচকিয়ে উঠল। আজ লোকটি এমন করছে কেন? একের পর এক মেজাজ দেখিয়ে যাচ্ছে। তাছাড়া সে কি দোষ করেছে? কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আস্তে আস্তে সে প্যাকেট হাতে নিল। এটাই বিয়ের পর স্বামীর থেকে প্রথম উপহার। মনে অজানা খুশির দোলা দিল তার। ছোট প্যাকেটে কি আছে এমন? সে হেসে সামনে তাকালো। তৎক্ষণাৎ প্রমুখ ধমকে উঠে বলল, বলুনি নেমে যেতে, নাকি আমি জোর করে ধাক্কা মেরে বের করব? সিরাত তৎক্ষণাৎ অসহায় চোখে তার দিকে তাকায়। অতঃপর মুখটা দুঃখী দুঃখী করলো। শুধু লাঞ্চ না করায় লোকটি খেপে গেল কেন? সে শব্দ করে শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বলল, আরে আপনিও না বোকা, মজা করেছি। দেখলাম কি রিয়াকশন দেন। আমি খাইনি, এক দানাও খাইনি। এখন খাবো, খুব খাবো, একদম পেট ফুলিয়ে ফেলবো। প্রমুখ চোখ মুখ কুচকে তাকালো। রুক্ষ মেজাজে বলল, মিথ্যে কথা। সত্যি, এবার কথা না বলে চলুন তো, খুব খিদে পেয়েছে। কথা বলেই নিজের পেটে হাত দিল। অসহায় কণ্ঠে বলল, দেখুন খিদের জ্বালায় পেটটা চোচো করছে। প্রমুখ এবার কিছুটা শান্ত হলো। চোখ শীতল করে বলল, ওকে, এবার প্যাকেটটাও আনবক্স করো। সিরাত হাসে, মাথা ঝাঁকিয়ে গিফটটা টেনে হিঁচড়ে খুলল। হৃদয়ে তার কৌতূহল, কি আছে এতে। শেষে খুব কষ্টে প্যাকেটটা খুলল। তৎক্ষণাৎ চোখে পড়ল আইফোন। সিরাতের চোখ ছানা বড়া। সে চিন্তাও করেনি বক্সে এমন কিছু থাকতে পারে। তাছাড়া ফোনের আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিল। আজ ফোন পেয়ে যেন তার খুশি থামছে না। সিরাতের বিশ্বাস করতেও কষ্ট হলো না। সে তৎক্ষণাৎ চোখ কপালে তুলে বলল, আইফোন? ও মাই গড, আমি ভুল দেখছি না তো? একটু চিমটি কাটুন। প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো। সত্যি সত্যি হঠাৎ খুব নিকটে এসে সিরাতের কানের লতিতে তার ধারালো দন্ত দ্বারা কামড় বসালো। মুহূর্তেই ছিটকে দূরে সরে গেল সিরাত। আতঙ্ক কণ্ঠে বলল, আপনাকে এসব করতে বলেছি, অসভ্য পুরুষ। প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চিমটি কাটার কামড় দেওয়া একটাই কথা, দুটো তোমাকে ব্যথা দেওয়ার জন্য তাই ভালোবেসে কামড় দিলাম। সিরাত ছেলেটার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে এরপর ফোন হাতে নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। এবার বলুন, হঠাৎ ফোন কেন গিফট করলেন? প্রমুখ গাড়ি স্টার্ট দিল। নরম স্বরে বলল, এই যে দিনের বেলা দূরে থাকি, দুজনের এক বিন্দুর প্রবলেম হয় না। বেকুল মন উথাল পাতাল করে একটু তোমার কণ্ঠ শোনার আশায় তাই কিনে দেওয়া। কিন্তু শর্ত আছে, আমার নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার থাকা চলবে না। কথা বললেও সব আমার ফোনে রেকর্ড থাকবে। বি কেয়ারফুল। মেসেজ করলেও আমি সব দেখব, তাই ভুলেও আমার সাথে এক বিন্দু চালাকি করার চেষ্টা করবে না। প্রমুখ একটু থেমে আবারও বলল, তাছাড়া মূল কারণ হচ্ছে বউকে খুশি করার জন্য দিয়েছি, যাতে হট হট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। সিরাত চমকে উঠল। কি ভয়ঙ্কর লোক বাবা! তবে তার স্বাধীনতা রইল কই? মনে মনে ওর ভেতরটা হাহাকার করে উঠল।
স্বাধীন দেশে আমরা এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম? সিরাত গাল ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে বসে রইল। পরক্ষণে মনে পড়ল ছবি তো তোলা যাবে। সে হেসে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে পটাপট নিজের কয়েকটা ছবি তুলে হঠাৎ মাথায় ভূত চাপতে প্রমুখের দিকে ফিরল। দাঁত কপাটি বের করে বলল, আসুন একটা ছবি তুলি, নতুন ফোনে নতুন ছবি। তৎক্ষণাৎ প্রমুখ মিষ্টি করে হাসলো। বাম হাতে সিরাতকে হ্যাচকা টানে একদম নিজের কোলে নিয়ে আসলো। সেকেন্ডের মাঝে পেছন থেকে মেয়েটির ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে বলল, শখ যখন করেছো এবার তুলো। সিরাত হালকা ঢোক গিলল। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল। চলন্ত গাড়িতে সামনে তাকিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। প্রমুখ তৎক্ষণাৎ ডান হাতে ব্রেক কষলো। তারপর মেয়েটার পেট জড়িয়ে আছে ঘাড়ে নাক ঘষে বলল, জলদি ছবি তুলো, নয়তো কিছু করে বসবো। সিরাত বেচারি দুঃখ কষ্টে কয়েকটা ক্লিক করলো। তার কেমন হাঁসফাঁস লাগছে। লোকটা স্বাভাবিক কেন থাকে না? বেয়া হাতের স্পর্শে কম্পন ধরে যাচ্ছে তার। সে 8-9টা ছবি তুলে প্রমুখের বুকে ধাক্কা দিয়ে বলল, এবার ছাড়ুন, এটা রাস্তা। তাছাড়া খিদের জ্বালায় আধা মরা হচ্ছি। প্রমুখ অনুভবে গাঢ় চুম্বন করলো ঘাড়ে। সিরাতকে আরেকটু জ্বালিয়ে ছেড়ে দিল। টিপ্পনি কেটে বলল, খিদের জ্বালায় মরছে নাকি আমার ঠোঁটের স্পর্শে? সিরাত দম বন্ধ করলো। প্রমুখ দুষ্টু হেসে বলল, তার মানে বিছানা থাকলে আদর করতে দিতে, তাই তো? সিরাত মুখ ভেঙে বাইরে তাকিয়ে রইল। ফোনে নজর দিয়ে দেখলো কাপল ছবিগুলোর মধ্যে মাত্র একটা মারাত্মক সুন্দর এসেছে, যেখানে ছেলেটির স্পর্শে সিরাত শিহরণে চোখ বন্ধ করে আছে আর প্রমুখ জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সম্পূর্ণ ছবিটি জুড়ে রোমান্টিকতা ছড়াছড়ি। মুহূর্তে লজ্জায় ঠোঁট টিপে হাসলো সিরাত। কি মনে হতে নিজের অজান্তে ওয়ালপেপারও দিয়ে রাখলো। অতঃপর পার্সে মোবাইল রেখে মনোযোগ দিল জানালার বাইরে। দমকা হয় সিরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সারা ঘুম জুড়ে চড়িয়ে ছিটিয়ে খেলা করছে। গাড়ি চালানোর পাশাপাশি প্রমুখের চোখ সেই মুগ্ধকর দৃশ্যে আটকে যাচ্ছে বারবার। চোখ সরাতে চাইলেও যেন সরছে না। আজ উৎফুল্ল মেয়েটির মাঝে ধীরে ধীরে মারাত্মকভাবে ডুবে যাচ্ছে প্রমুখ চৌধুরী। সে নিজেও জানি মেয়েটি তাকে দুর্বল করেছে অনেক আগেই। কিছুক্ষণ পরে প্রমুখ একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলো। সিরাতের ভরা পেট, তবুও জোর করে একটা ড্রিঙ্কস আর পাস্তা অল্প খেলো। খাওয়া শেষে জোরপূর্বক হেসে বলল, আসলে ফোন পেয়ে খুশিতে পেট ভরে গেছে। আপনি আরামে খান, আমি বসে অপেক্ষা করছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।